সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত কুটুমিয়া উপন্যাসটির নবম এবং শেষ পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। ডাক্তার সাহেব ফ্লাস্ক থেকে এক মগ চা ঢেলে হামিদার দিকে এগিয়ে দিতে দিতে বললেন, মাঝে মাঝে আমাদের কানে বাস্তব কিছু সমস্যা হয়। ইনার ইয়ারে খুব সূক্ষ্ম একটা হাড় থাকে। হাড়টা থাকে তরল পদার্থে ডুবানো। এ তরলে যখন কোনো সমস্যা হয়, ঘনত্বের সমস্যা, ভিসকসিটির সমস্যা, ইলেকট্রিক্যাল সমস্যা, তখন মানুষ মাথার ভেতর নানা রকম শব্দ শুনে। কেউ শুনে ঝিঁঝির ডাক, কেউ শুনে ঘুন পোকার ডাক। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা উপন্যাস আছে, নাম ঘুন পোকা। সেই উপন্যাসের নায়কের মাথার ভিতর সবসময় ঘুন পোকা ডাকত। আপনি কি উপন্যাসটা পড়েছেন? জি না, আমার কানে কোনো সমস্যা নেই। ইএনটি স্পেশালিস্টকে দেখিয়েছি। তারা নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেছে, এবং যে কুকুরগুলির ডাক আমি শুনি, ওরা কল্পনার কোনো কুকুর না, এদের অস্তিত্ব আছে। আমি তো আপনাকে বলেছি, এরা থাকে আমার বাড়িতে। ডাক্তার সাহেব বললেন, কুকুর নিয়ে আপনি খুব বেশি ভেবেছেন, কারণ এরা আপনার সাজানো সংসারে সমস্যা তৈরি করেছে। কুকুরের কারণে ভাড়াটে চলে গেছে। অতিরিক্ত চিন্তার কারণে কুকুরের ডাক আপনার মাথায় ঢুকে গেছে। মস্তিষ্কের নিউরনে ভারসাম্য নষ্ট হচ্ছে। এরকম যদি চলতে থাকে, আপনি শুধু যে কুকুরের ডাক শুনবেন তা না, কুকুরগুলি দেখতেও পাবেন। হঠাৎ গভীর রাতে যদি ঘুম ভেঙে যায়, তাহলে দেখবেন আপনার ঘরে কয়েকটা কুকুর বসে আছে। অডিটরি হ্যালুসিনেশন ভিজুয়াল হ্যালুসিনেশনের রূপ নেবে। এর হাত থেকে বাঁচার উপায় কি? বাঁচার একটাই উপায়, হ্যালুসিনেশনের ব্যাখ্যাটা বিশ্বাস করা এবং হ্যালুসিনেশনকে গুরুত্ব না দেয়া। তাছাড়া আমি আপনাকে ওষুধপত্র দেব। আগে মনোবিশ্লেষণের মাধ্যমে মনোরোগের চিকিৎসা করা হতো। এখন আমাদের হাতে অনেক পাওয়ারফুল ড্রাগস আছে। আমি যে কথাগুলি বলছি, আপনি কি বিশ্বাস করছেন? হামিদা বলল, বিশ্বাস করার চেষ্টা করছি, পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। কেন পারছেন না? আমি নিজে একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছি, আপনাকে বলবো? বলুন। আমি 100% নিশ্চিত কেউ একজন পরিকল্পিতভাবে ঘটনাগুলি ঘটাচ্ছে, যেন আমি আমার বাড়িতে ফিরে না যাই। গোপন কিছু আমার বাড়িতে হচ্ছে, নিষিদ্ধ কোনো কর্মকাণ্ড। তারা চাচ্ছে না আমি সেই কর্মকাণ্ড জেনে ফেলি। ডাক্তার সাহেব হাসতে হাসতে বললেন, আপনার ধারণা নিষিদ্ধ কর্মকাণ্ড করছে আপনার স্বামী আলাউদ্দিন সাহেব এবং তার হেল্পিং হ্যান্ড মিস্টার কুটুমিয়া? জি, কুটুমিয়ার সুপার ন্যাচারাল কিছু ক্ষমতা আছে। ডাক্তার সাহেব বললেন, আপনি খুব একটা ভুল বিশ্বাস নিয়ে ঘটনার ব্যাখ্যা করার চেষ্টা করছেন। মানুষকে নানান প্রতিভা দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে। সাহিত্যের প্রতিভা, সঙ্গীতের প্রতিভা, বিজ্ঞানের প্রতিভা, কিন্তু সুপার ন্যাচারাল কোনো ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠানো হয়নি। হামিদা বলল, মুসা নবীকে কিন্তু ক্ষমতা দিয়ে পাঠানো হয়েছিল। তিনি হাতের লাঠি যখন মাটিতে ফেলতেন, সেই লাঠি সাপ হয়ে যেত। ডাক্তার সাহেব বললেন, ধর্মের সঙ্গে বিজ্ঞানকে মেলানো ঠিক হবে না। থিওসফি এবং পদার্থবিদ্যা এক জিনিস না। কুটুর যে সুপার ন্যাচারাল ক্ষমতা আছে, এটা আপনি বিশ্বাস করছেন না, কিন্তু আমি এই ব্যাপারে নিশ্চিত। আমি আপনাকে কিছু ঘটনার কথাও বলেছি। আপনার কি ধারণা আমি মিথ্যা কথা বলছি? না, আপনি সত্যি কথাই বলছেন। আপনি যা সত্যি বলে বিশ্বাস করছেন তাই বলছেন। আপনার সত্যি এবং আমার সত্যি এক নাও হতে পারে। এক কাজ করলে কেমন হয়, আপনি কুটুমিয়াকে এখানে একদিন নিয়ে আসুন, কিংবা আমাকে তার কাছে নিয়ে চলুন। আপনি যাবেন? অবশ্যই যাব। মানুষ হিসেবে আমি খুবই কৌতূহলী। আমি তাকে জিজ্ঞেস করব আমার সবচেয়ে প্রিয় খাবারের নাম বলতে। তাকে সেই খাবার তৈরি করতে হবে না, নাম বললেই হবে। আমি নিশ্চিত সে বলতে পারবে না। আমার সবচেয়ে প্রিয় খাবার হলো হিদল ভর্তা, এবং আমার প্রিয় পারফিউম হলো পয়জন।
কুটুমিয়ার গা থেকে পয়জনের গন্ধ আসে কিনা দেখি। লেবু ফুলের গন্ধ যদি আসতে পারে, পয়জনের গন্ধ কেন আসবে না? কবে যাবেন? কাল চলুন, দেরি করে লাভ কি? কাল সকাল 10টায় এখানে আসুন, আমি তৈরি থাকব। আজকের মতো বিদায়। হামিদা বলল, আমাকে ওষুধ দেবেন না? ডাক্তার সাহেব হাসতে হাসতে বললেন, কুটুমিয়ার সঙ্গে দেখা করার পর আপনাকে ওষুধ দেব। আপনাকে কি ডোজে ওষুধ দিতে হবে এটা ঠিক করার জন্যে কুটুমিয়ার সঙ্গে দেখা হওয়া দরকার। হামিদা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ডাক্তার সাহেব, আপনাকে আমার পছন্দ হয়েছে। আমি খুবই অনাগ্রহ নিয়ে সাইকিয়াট্রিস্টের কাছে এসেছিলাম। সেই অনাগ্রহ এখন আর নেই। আমি নিশ্চিত আপনি আমার মাথা থেকে কুকুরের ডাক দূর করতে পারবেন। তবে ডাক্তার সাহেব বললেন, তবে মানে? তবে কি? আমার ধারণা কুটু এমন কোনো ব্যবস্থা করবে যে আপনি তার সঙ্গে দেখা করতে পারবেন না। কুটুর এত ক্ষমতা? হ্যাঁ, তার এত ক্ষমতা। ডাক্তার সাহেব বললেন, আপনি কন্ডিশনড হয়ে আছেন, আপনার রোগ সারতে সময় নেবে। আমি আপনাকে ঘুমের ওষুধ দিচ্ছি, 14 মিলিগ্রাম ডরমিকাম। অবশ্যই আজ রাতে আপনি ডরমিকাম খেয়ে ঘুমোবেন। একা ঘুমোবেন না, কাউকে না কাউকে সঙ্গে রাখবেন। আগামীকাল আমি তৈরি থাকব, আপনি চলে আসবেন সকাল 10টায়। হামিদা বলল, আমি অবশ্যই আসব। হামিদা ডাক্তারের কথা মতো ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে গেল। অন্যদিন ঘুমের ওষুধ খাবার পরেও ঘুম আসতে দেরি হয়। আজ দ্রুত ঘুম এসে গেল, গভীর গাঢ় ঘুম। ভারী নিঃশ্বাসের শব্দে হামিদার ঘুম ভাঙল। কেউ একজন তার কানের কাছে নিঃশ্বাস ফেলছে। নিঃশ্বাসের গরম হাওয়া গালে লাগছে। হামিদার শরীর হিম হয়ে গেল। কানের কাছে গরম নিঃশ্বাস ফেলছে কে? ডাক্তার সাহেব তাকে একা ঘুমোতে নিষেধ করেছিলেন, তারপরেও সে একা ঘুমোচ্ছে। কাউকে সঙ্গে নিয়ে সে ঘুমোতে পারে না। মেঝেতে বিছানা করে আসিয়া ঘুমোতে পারত, কিন্তু সে ঘুমের মধ্যে কথা বলে, কাঁদে, কাজেই তাকে রাখা হয়নি। এখন মনে হচ্ছে ডাক্তার সাহেবের কথা শোনা উচিত ছিল। হামিদার হাতের কাছেই সুইচ বোর্ড। সে ইচ্ছা করলে বাতি জ্বালাতে পারে। বাতি জ্বালাতে প্রচণ্ড ভয় লাগছে। যদি বাতি জ্বেলে দেখে কানের কাছে একটা কুকুর নিঃশ্বাস ফেলছে, তাহলে কি হবে? এরকম সম্ভাবনার কথা ডাক্তার সাহেব বলেছেন। হালকা শব্দ হলো ঘরের ভেতর। মেঝেতে কেউ একজন নড়ে উঠল। হামিদা নিশ্চিত, অবশ্যই মেঝেতে বড় সড়ো একটা কুকুর বসে আছে, থাবা গেড়ে বসে আছে। এরকম যদি কিছু হামিদা দেখে, তাহলে ধরে নিতে হবে এই কুকুর সত্যি কুকুর না, এটা তার মনের কল্পনা। দরজা ভেতর থেকে বন্ধ। সত্যিকারের কুকুরের ঘরে ঢোকার কোনো সম্ভাবনা নেই। হামিদা বাতি জ্বালালো। মেঝেতে দুটো কুকুর বসে আছে, একটা কালো, একটা বাদামি রঙের। কালো কুকুরটা প্রকাণ্ড, বাদামিটা ছোট। ছোট কুকুরটা হা করে আছে, তার মুখ দিয়ে লালা পড়ছে। তার এক দৃষ্টিতে হামিদার দিকে তাকিয়ে আছে। হামিদা মনে মনে বলল, আমি যা দেখছি তা ভুল, ভিজুয়াল হ্যালুসিনেশন হচ্ছে। আমার মাথা ঠান্ডা রাখতে হবে, খুব ঠান্ডা রাখতে হবে। আমি কুকুর দুটার দিকে তাকাবো না। আমি খুব শান্ত ভঙ্গিতে খাট থেকে নামবো। কুকুর দুটাকে পাশ কাটিয়ে দরজার কাছে যাব। দরজা খুলে ছাদে যাব। সিঁড়ি বেয়ে দোতলায় নেমে যাব। আসিয়াকে বলবো গরম 1 কাপ চা বানিয়ে দিতে, উষ্ণ চায়ের কাপ, বন্ধুর মতো। এ জাতীয় কি একটা কথা যেন ডাক্তার সাহেব বলেছিলেন। হামিদা খাট থেকে নামলো, দরজা খুলে ছাদে চলে এলো। কুকুর দুটা নিঃশব্দে তার পিছনে পিছনে আসছে। হামিদা ছাদ থেকে নামার সিঁড়ি খুঁজে পাচ্ছে না। সিঁড়ি ঘরে সব সময় বাতি জ্বলে, আজ বাতি নেই। কুকুর দুটা ঘর ঘর শব্দ করছে। হামিদা তাকালো কুকুর দুটির দিকে। আতঙ্কে ও বিস্ময়ে হামিদা জমে গেল, কারণ কুকুর দুটি এখন তার উপর ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। এই তো লাফ দিল।
হামিদা প্রাণপণে দৌড়ালো। সে ছাদের শেষ মাথায় এসে পড়েছে। ছাদের এই অংশে রেলিং নেই। ভালোই হয়েছে, রেলিং থাকলে সে আটকা পড়ে যেত। হামিদা দোতলার ছাদ থেকে লাফিয়ে পড়ল। পিজি হাসপাতালের মনোবিদ্যার সহকারী অধ্যাপক ডক্টর আরিফিন চৌধুরী হামিদার জন্য সকাল 10টা থেকে 11টা পর্যন্ত অপেক্ষা করলেন। হামিদা এলো না। আরিফিন চৌধুরী বিস্মিত হলেন না। তিনি তার অভিজ্ঞতায় দেখেছেন, শতকরা 60% মানসিক রোগী প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনে ডাক্তারের কাছে আসে না। হয় আপনি তাদের রোগ সেরে যায়, কিংবা মনোরোগ চিকিৎসকের কোনো প্রয়োজন তারা বোধ করে না। কুটু, আমি কতক্ষণ পানিতে আছি? 38 ঘন্টা। শুধু ঘন্টার হিসাব দিলে হবে না, মিনিটের হিসাবও লাগবে। 38 ঘন্টা কত মিনিট? 38 ঘন্টা 7 মিনিট। তোমার কি মনে হয় আমি পানিতে বাস করার বিশ্ব রেকর্ড করতে পারবো? মানুষ চেষ্টা নিলে সব পারে। ভুল বললে কুটু, মানুষ চেষ্টা নিলেও সব কিছু পারে না। আমি 1000 চেষ্টা করলেও গান গাইতে পারবো না। আমার গানের গলা নাই। গান গাওয়ার খুব ইচ্ছা ছিল, সম্ভব হলো না। আমি যখন একা থাকতাম তখন মাঝে মাঝে গুনগুন করে গান গাইতাম। এখন আমার সঙ্গে তুমি থাকো, লজ্জা লাগে বলে গাইতে পারি না। কোন ধরনের গান করতেন? বেশিরভাগই ইসলামী সঙ্গীত। তোরা দেখে যে আমি না মায়ের কোলে, এই টাইপ। আমি অন্য ঘরে যাই, আপনি গান করেন। না, তুমি থাকো। আমি ঠিক করেছি, এখন থেকে গান গাওয়ার ইচ্ছা হলে তোমার সামনেই গাইব। তুমি তো বাইরের কেউ না, তুমি হলে আপনা লোক। কুটু, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। অল্প দিনের মধ্যে তোমার মাথার চুল বড় হয়েছে, নখ বড় হয়েছে। তোমাকে দেখতে কিন্তু খারাপ লাগছে না। শুক্রিয়া। হামিদার ধমক খেয়ে তুমি যে চুল কেটে বাবু হয়ে গিয়েছিলে, তোমাকে দেখতে তখন ভালো লাগছিল না। এক একজনকে এক একভাবে মানায়। কাউকে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় মানায়, আবার কাউকে নোংরা অবস্থায় মানায়। কুটু, তুমি কি গোসল করা বন্ধ করে দিয়েছ? জি স্যার, পানি আমার শরীরে সহ্য হয় না। সহ্য না হলে গোসল করার কোনো দরকার দেখি না। আমি চলবো আমার মতো। পছন্দ না হলে আসবে না। কি বলো কুটু, সত্যি বলছি না? জি স্যার। ভদকার সাপ্লাই আছে তো? 3 বোতল আছে। আরো আনিয়ে রাখো। হঠাৎ সাপ্লাই বন্ধ হয়ে গেলে বিরাট বিপদে পড়ব। স্টক থাকা ভালো। টাকা সুটকেসে আছে। চাবি কোথায় জানো? আপনার বালিশের নিচে। ভেরি গুড। যখন প্রয়োজন হবে টাকা নিয়ে খরচ করবে। আমি দরিদ্র হতে পারি, কিন্তু আমার হার্ট অনেক বড়। হার্ট কি জানো? না, হার্ট হলো হৃদয়। হার্ট একটা ইংরেজি শব্দ, বানান হলো HEART। গ্লাসে জিনিস ঢেলে দাও। একটা ব্যাপার খেয়াল রাখবে, আমার গ্লাস যেন কখনো খালি না থাকে। আইস বেশি খায়া ফেলছেন স্যার, আর খাইলে
বমি করবেন? আমার বমি আমি করব, যেখানে ইচ্ছা সেখানে করব, বুঝতে পারছো? জি স্যার। রাত এখন কত? 1টা বাজে স্যার। তুমি সবসময় ঘন্টায় উত্তর দাও কেন? 1টা বেজে কত মিনিট সেটা বলো। 1টা 5। 5 মিনিট সময় তুমি যে অগ্রাহ্য করলে, এটা ঠিক করলে না। 5 মিনিট অনেক লম্বা সময়। 5 মিনিট হলো 300 সেকেন্ড। স্যার যাই, রান্না করতে হইব। রান্না করতে হবে না, আজ আমি সলিড কিছু খাবো না, লিকুইড জিনিস খাবো। শুয়ে আছি লিকুইডের ভেতর, খাবো লিকুইড। লিকুইড হলো একটা ইংরেজি শব্দ, অর্থ হলো তরল। লিকুইড বানান শিখে রাখো, LIQUID। কুটুমিয়া। স্যার বলেন। আজ আমি তোমাকে গান শোনাবো। একবার যাত্রা দেখতে গিয়ে এই গান শুনেছি, গানটা অন্তরে গেঁথে আছে। সুর যদি ভুলভাল হয় কিছু মনে করো না। এখন তুমি গল্প বলো, প্রথমে তোমার গল্প, তারপর আমার গান, আবার তোমার গল্প, আবার আমার গান, এইভাবে চলতে থাকবে। বলো, গল্প বলো। গল্প জানি না স্যার। তোমার নিজের কথা বলো, তোমার বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা ওদের কথা বলো, তোমার ঘর সংসারের কথা। এটাই গল্প। রাজা রানীর গল্প তো তোমার কাছে শুনতে চাচ্ছি না। নিজের সংসারের কথা কিছু ইয়াদ নাই স্যার, ভাষা ভাষায় ইয়াদ আছে। স্ত্রীর চেহারা মনে আছে, নাম মনে নেই। মেয়েটার চেহারাও মনে নেই, নামও মনে নেই। তোমার এই অসুখটার নাম হলো অ্যামনেশিয়া, স্মৃতিশক্তি বিলোপ। স্মৃতিশক্তি কিভাবে নষ্ট হলো? হ্যাঁ, মাথায় আঘাত পেয়েছিলে? তোমার মাথার চুলের যেমন খাবলা খাবলা অবস্থা, মনে হয় আঘাত পেয়েছ। জি না স্যার, আমার মৃত্যুর পর সব কেমন আউলা হয়ে গেছে। জীবিত যখন ছিলাম তখনকার কথা মনে নেই, ভাষা ভাষা ইয়াদ হয়, আবার বিস্মরণ হয়। কবরের ভিতর আমার চুলগুলা পইড়া গেল, সব চুল পইড়া গেছিল, এখন কিছু কিছু উঠতেছে। কুটুর কথা শুনে আলাউদ্দিন কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, তারপর হাতে ধরা ভদকার গ্লাস এক টানে শেষ করে বললেন, আমি কানে কি ভুল শুনছি কিনা বুঝতে পারছি না। তুমি কি বললে? মৃত্যুর পর সব আওলা হয়ে গেছে? জি। তুমি মারা গেছো নাকি? জি স্যার। কতদিন আগে মারা গেছো? এই ধরেন 20 বছর। কুটু? জি স্যার। তুমি যে খুবই বিস্ময়কর কথা বলছো এটা বুঝতে পারছো? জি না। আমারও ধারণা তুমি বুঝতে পারছো না। বুঝতে পারলে এ ধরনের কথা বলতে না। আমি নিতান্ত ভদ্রলোক এবং ভালো মানুষ বলে তোমাকে কিছু বললাম না। অন্য কেউ এই মিথ্যা কথা বলার জন্য তোমাকে শক্ত ধমক দিত। হাজী সাহেবের সামনে এমন কথা বললে তিনি তোমাকে কানে ধরে উঠবোস করাতেন। যাই হোক, তোমার গল্প বলার কথা, তুমি গল্প বলেছ, এখন আমার গান শোনানোর পালা।
তুমিও কোরাসে আমার সঙ্গে ধরবে। গানটা একটু অশ্লীল আছে। কি করবে বলো, জগতের ভালো ভালো জিনিস সবই অশ্লীল। আলাউদ্দিন গান ধরলেন। কুটুও তার সঙ্গে কোরাসে সামিল হল। হাঁটু পানিতে নামিয়া কন্যা হাঁটু মাঞ্জন করে, কন্যার হাঁটু দেখিয়া আমার দিল কুড়কুর করে। কুটু এবং আলাউদ্দিন একত্রে কোরাসে। যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। নাভি পানিতে নামিয়া কন্যা নাভি মাঞ্জন করে, কন্যার নাভি দেখিয়া আমার দিল কুড়কুর করে। কোরাসে। যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। গান শেষ করে আলাউদ্দিন হুক্কার নল হাতে নিলেন। কুটু তার জন্যে নয়াবাজার থেকে রাবারের নল লাগানো হুক্কা কিনে এনেছে। পানিতে শুয়ে সিগারেট টানা যায় না, হুক্কা টানতে কোনো সমস্যা নেই। কুয়েতের শেখ আবদুল রহমান পানিতে শুয়ে শুয়ে হুক্কা টানতেন। কুটু হুক্কার আইডিয়া সেখান থেকেই পেয়েছে। হুক্কা টানতে আলাউদ্দিনের খুবই ভালো লাগে, কেমন গুড়ুক গুড়ুক শব্দ হয়। সিগারেটের মতো না যে দুটো টান দিলেই শেষ, যতক্ষণ ইচ্ছা টানা যায়। কুটু মিয়া। জি স্যার। আমার গান শেষ হয়েছে, এখন তোমার গল্প বলার পালা। গল্প শুরু করো, তবে এবার মিথ্যা গল্প বলবে না। যদি মিথ্যা গল্প করো তাহলে কিন্তু কান ধরে উঠবোস করাবো। দেরি করবে না। 1 2 3 গো। গো হলো একটা ইংরেজি শব্দ যার অর্থ শুরু করো। বানান হলো জি ও। কুটু শুরু করল। আমার মৃত্যু হয়েছিল জুম্মাবার সকালে। মৃত্যু হয়েছে, নামাজে জানাজা হয়েছে জুম্মার পর। ইমাম সাহেব বললেন, কুটু মিয়ারে তোমরা তাড়াতাড়ি কবর দাও, দিন থাকতে থাকতে যদি কবর হয় তাহলে সোয়াব বেশি, গোর আযাবও কম হয়। আলাউদ্দিন হুক্কার নলে লম্বা টান দিয়ে বললেন, ইমাম সাহেবের কথা তুমি কি করে শুনলে? তুমি তো মরেই গেছো। কুটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সমস্যা তো স্যার এইখানেই, আমি মইরা গেছি কিন্তু সবার সব কথা শুনতেছি। চোখ বন্ধ, চোখে কিছু দেখতেছি না, তবে হালকাভাবে নিঃশ্বাস নিতেছি। নাক বন্ধ, নাকের গর্তে তুলা দিয়া দিছে, মুখ দিয়ে অল্প অল্প নিঃশ্বাস নিতেছি। কাফনের কাপড় মুখের উপরে থাকায় শ্বাস টানতে খুবই কষ্ট। চিৎকার কইরা বলতে ইচ্ছা করতেছে, আমি মরি নাই, আমারে তোরা কবর দিস না। মুখ দিয়ে কথা বাইর হয় না, হাত নাড়াইতে চাই, নড়াইতে পারি না। এইভাবে তোমাকে কবর দিয়ে দিল? জি, কবর দিয়া সবাই চইলা গেল। কবরের ভিতরে যে কি গরম, আপনারে কি বলবো। মনে হইল গরম তাওয়ায় শুয়ে আছি। আহারে কি কষ্ট। শুরু হইল ঝুম বৃষ্টি, শৈল ডুবে গেল পানিতে, নাক মুখ পানির উপর, সামান্য ভাইসা আছি। মনে মনে ভাবতাছি, আমার নাম কুটু, আমি বাজি ধইরা সাঁতার দিয়া নদী পার হইছি, আর আজ আমার মৃত্যু হাঁটু পানিতে। তারপর এক সময় মনে হইল আমি ছাড়াও কবরের ভিতরে আর একজন কে যেন আছে, নড়ে চড়ে, শব্দ পাই, হাসে। সেই হাসির শব্দ পাই, মেয়ে ছেলের হাসি, কাছের চুরির টুংটাং শব্দ, অল্প বয়সী মেয়ের হাসি। এগুলা তোমার মনের ধান্ধা। বেশি ভয় পেলে মনে ধান্ধা লাগে। আমার নিজেরও কয়েকবার লেগেছে। মনে হয়েছে খাটের নিচে তুমি বসে আছো,
কখনো কাগজ ছিঁড়ছ, কখনো বা কারো মুখের উপর বালিশ চেপে ধরেছ। মনের ধান্দা হইতে পারে স্যার। ভয় পাইছিলাম অত্যধিক। মাঝে মাঝে কবর কাঁপত। যখন কাঁপত তখন মেঘের ডাকের মতো শব্দ হইত। তারপর কি হলো? কত সময় যে পার হইল তার হিসাব নাই, তবে মেলা সময় পার করছি। এক সময় দেখলাম চোখ মেলতে পারি, চোখ মেললাম। ঘুটঘুটটি আন্ধাইর, খবরের ভিতর দিন ও যা, রাত ও তা। এ আন্ধাইর অন্তরের ভিতরে ঢুকা যায়। আমার সমস্ত শরীরে পোকা ধইরা গেল। হাহা, কি কষ্ট! পোকা কামড়ায়, হাত নড়াইতে পারি না। ডান চোখটা সেই সময় পোকায় খায়া ফেলল, কিছুই করতে পারলাম না। ক্ষুধা তৃষ্ণা ছিল না? ক্ষুধা ছিল না, তবে পানির পিপাসা হইত। পানির পিপাসা হইতো, আবার চইলাও যাইত। তারপর কি হলো? এক সময় দেখলাম হাত নড়াইতে পারি, পা নড়াইতে পারি। তখন কাপড়ের ভিতর থেকে বাইর হইলাম, মাটিতে হেলান দিয়া বসলাম। কবরের ভেতর বসার জায়গা থাকে? যে থাকে, কবর সেইভাবে খোদা হয়। তুমি কবরে বসে রইলে? জি। বের হবার চেষ্টা করলে না? জি না। আমার মনে হইল ভালোই তো আছি, বাইর হইয়া কি লাভ? ক্ষুধা তৃষ্ণা নাই, কিছুই নাই, একটা আলাদা শান্তি। তবে কবর যখন কাঁপত তখন বড় অস্থির লাগতো, বড়ই ভয় লাগতো। ভয়ের চোটে প্যারাই পেশাব করে ফেলতাম। কতদিন এইভাবে বসেছিলে? মনে হয় 1 সপ্তাহ। তুমি না বললে কবরের ভেতর ঘুটঘুটটি অন্ধকার, দিন রাত্রি বুঝলে কি করে? চোখ মেলার পর বুঝলাম দিনের বেলা কবরের ভিতর সামান্য আলো থাকে, মাটির ফাঁক ফোকর দিয়া ঢুকে। দিন রাত্রির হিসাব পাওয়া যায়। 1 সপ্তাহ পরে কবর থেকে বের হয়ে এলে? জি, রাইতে বাইর হইছি। কাফনের কাপড়টা লুঙ্গির মতো প্যাচ দিয়া কোমরে পইরা বাড়িতে গেলাম। স্ত্রীর নাম ধইরা ডাক দিলাম। কি নাম? সেই নাম এখন ইয়াদ নাই। তোমার স্ত্রী বের হয়ে এলো? জি, সে বাইর হইল। আমার মা বাইর হইলেন। ছোট একটা ভাই ছিল, সে বাইর হইল। শুরু হয়ে গেল চিৎকার চেঁচামেচি, বিরাট ধুমধুমার। সবাই মনে করল আমি পিশাচ, কবর থেকে উঠে আসছি। তারপর কি হলো? পুরা গ্রাম জায়গা গেল। হেরা মশাল নিয়া আমারে আগুনে পোড়ানোর জন্যে ছুট্টা এলো। আমি দৌড় দিলাম, হেরাও পিছে পিছে দৌড় দিল। কাফনের সাদা কাপড় দূর থেকে দেখা যায়। আমি যেইখানে যাই এরা সেইখানে উপস্থিত হয়। শেষে কাপড় ফেললা দিয়া ল্যাংটা হইয়া দৌড় দিলাম। অনেক কষ্টে জীবন নিয়ে পালাইছি। চলে আসলাম ঢাকা শহরে। অনেকদিন ভিক্ষা করছি। গ্রামে আর ফিরে যাওনি? জি না। না গিয়ে ভালোই করেছ। তোমাকে দেখলেই ভাববে তুমি মৃত মানুষ, আবার তাড়া করবে। কি দরকার? আমার গল্পটা কি স্যার বিশ্বাস হইছে? না, বিশ্বাস হয় নাই। তাতে কিছু যায় আসে না কুটু। অন্যের বিশ্বাসের উপর তো কারোর হাত নাই। তোমার গল্প শেষ হয়েছে, এখন আমার গান শুরু হবে। আগেরটাই গাই, কি বলো?
জি আচ্ছা, তুমি কোরাসে সামিল হয়েও, একা একা গান গেয়ে মজা নাই। আলাউদ্দিন গান ধরলেন। যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন ভাসিয়া গেল জলে। কুটুও তার সঙ্গে গলা মিলালো। একসময় গান থামিয়ে আলাউদ্দিন আচমকা জিজ্ঞেস করলেন, কুটু, ঠিক করে বলো তো, আমার শরীরে কি ফোসকা উঠেছে? কুটু বলল, পিঠের দিকে দুই একটা উঠছে। ফোসকার ভেতর পোকা আছে? কুটু হ্যাঁ সূচক মাথা নাড়ল। আলাউদ্দিন বললেন, কবরের ভিতর তোমার শরীরে যে পোকা উঠেছিল, এইগুলি কি সেই পোকা? কুটু বলল, জি, একই পোকা। আলাউদ্দিন বললেন, কুটু, তুমি কি জীবিত মানুষ না মৃত মানুষ? কুটু বলল, আমি জানি না। আলাউদ্দিন আবারও গানে টান দিলেন। যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন ভাসিয়া গেল জলে। দরজা জানালা সব বন্ধ। প্রতিটি বন্ধ জানালায় ভারী পর্দা ঝুলছে। দিনের আলোতেও ঘর অন্ধকার। সামান্য যে আলো আসছে, সে আলো আলাউদ্দিন সহ্য করতে পারছেন না। আলো পড়লেই চোখ জ্বলে যাচ্ছে। এরকম হয়, একটা ভেজা তোয়ালে সারাক্ষণ তাকে চোখের উপর দিয়ে রাখতে হয়। বাথটাব ভর্তি পানির ভেতর সম্পূর্ণ নগ্ন হয়ে আলাউদ্দিন শুয়ে আছেন। অনেকদিন ধরেই এই অবস্থায় আছেন। তার সমস্ত শরীর ফোসকায় ভরে গেছে। কিছু ফোসকা ফেটে ভেতরের পোকা বের হয়ে বাথটাবের পানিতে কিলবিল করছে। তীব্র যন্ত্রণায় আলাউদ্দিনের সমস্ত চেতনা আচ্ছন্ন। তিনি সারাক্ষণই চাপা আওয়াজ করেন। দূর থেকে সেই আওয়াজকে কুকুরের ঘর ঘর শব্দের মতো শোনায়। তার ক্ষুধা তৃষ্ণার সমস্ত বোধ লোপ পেয়েছে। তার কাছে এখন মনে হয় তিনি খুব ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছেন। যাত্রা শুরু হয়েছে অতল কোনো গহ্বরের দিকে। সে অতল গহ্বরে কিছু একটা অপেক্ষা করছে তার জন্যে। সে কিছুটা কি? বাথরুমের দরজা ধরে কেউ একজন দাঁড়িয়ে আছে। আলাউদ্দিনের চোখ বন্ধ। বন্ধ চোখের উপর ভেজা তোয়ালে। তারপরেও তিনি টের পেলেন কেউ একজন এসেছে। আলাউদ্দিন ভাঙা গলায় বললেন, কে? জবাব দিল কুটু। নিচু গলায় বলল, স্যার, আমি। আলাউদ্দিন বললেন, কি চাও কুটু? কুটু শান্ত গলায় বলল, চইলা যাইতেছি স্যার, আপনার কাছ থেকে বিদায় নিতে আসছি। আলাউদ্দিন বললেন, আচ্ছা, বেতনের টাকাটা শুধু নিছি, বাকি টাকা সুটকেসে আছে।